অত্যধিক ফাস্ট ফুড খাওয়ার জন্যে এখনকার দিনের মেয়েদের মধ্যে ওবেসিটির প্রাধান্য লক্ষ্য করা যায়। ছেলেদের ক্ষেত্রে ছেলেদের শুক্রাণু কম থাকলে কিংবা না থাকলে কিংবা শুক্রাণুর মাপটা ঠিক মতো না হলে, কোয়ালিটি ঠিক মতো না থাকলে অনেক সময় বন্ধ্যাত্ব হয়। সেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি। ৮০% ক্ষেত্রে ইনফার্টিলিটির প্রবলেম ঠিক করে দেওয়া যায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যদি সে ঠিক মতন টাইমে ঠিক মতন ভাবে চিকিৎসা নিতে পারে। বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে, তার ভাই বোনেদের বিয়ে হচ্ছে, তার বাচ্চা এসে যাচ্ছে, আমার বাচ্চা আসছে না, এই যে টেনশন, এর জন্য তাদের অনেক সময় লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে স্প্যাজম হয়ে বাচ্চা আসে না। নমস্কার, আমার নাম ডাক্তার অভ্রজিৎ মুখার্জি। আমি এই হাসপাতালের ইএসআই হাসপাতাল শ্রীরামপুরের গাইনির হেড অফ দ্য ডিপার্টমেন্ট কাম সুপারিনটেনডেন্ট। তো আজকে আমি বন্ধ্যাত্ব নিয়ে আপনাদের কিছু উপদেশ দেব। বিবাহের পর 1 বছর অথবা বাচ্চা চাওয়ার মানে ওয়ান্ট এ বেবি এরপর 1 বছর যদি বাচ্চা না আসে, তাকে আমরা বলি ইনফার্টিলিটি। এবং এই ইনফার্টিলিটি একে বলি আমরা প্রাইমারি ইনফার্টিলিটি। আর সেকেন্ডারি ইনফার্টিলিটি হলো একটা বাচ্চা হয়ে গেছে অথবা একটা বাচ্চা হয়ে নষ্ট হয়েছে, দ্বিতীয় বাচ্চা আসছে না, তখন তাকে আমরা বলি সেকেন্ডারি ইনফার্টিলিটি। এবার প্রাইমারি ইনফার্টিলিটি কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি ইনফার্টিলিটির কারণ হচ্ছে স্থূলতা, মানে হচ্ছে ওবেসিটি। অত্যধিক ফাস্ট ফুড খাওয়ার জন্যে এখনকার দিনের মেয়েদের মধ্যে ওবেসিটির প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। আবার অত্যন্ত টেনশান, ফাস্ট লাইফ, এসবের জন্যে তাদের মধ্যে এন্ডোমেট্রিওসিসের প্রাধান্য দেখা যাচ্ছে। এন্ডোমেট্রিওসিসও একটা কারণ এই বন্ধ্যাত্বের জন্যে। আর বিভিন্ন কারণে বন্ধ্যাত্ব হতে পারে। সেটা হচ্ছে যে ইউটেরাস মানে জরায়ুর ঠিক মতন গঠনগত প্রবলেম, ভ্যাজাইনার গঠনগত প্রবলেম। ছেলেদের ক্ষেত্রে ছেলেদের শুক্রাণু কম থাকলে কিংবা না থাকলে কিংবা শুক্রাণুর মাপটা ঠিক মতন না হলে, কোয়ালিটি ঠিক মতো না থাকলেও অনেক সময় বন্ধ্যাত্ব হয়। সেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি। 25% ক্ষেত্রে মেল ইনফার্টিলিটি কারণ, 25% ক্ষেত্রে ফিমেল ইনফার্টিলিটি কারণ, আর 50% ক্ষেত্রে মেল এবং ফিমেল উভয়ের ইনফার্টিলিটির কারণ। এই ইনফার্টিলিটির আরও কিছু অনেক প্রবলেম আছে। সব প্রবলেম এখানে ঠিক মতন করে বলা সম্ভব নয়, তবে বেশ কিছু প্রবলেম আমরা ঘরোয়াভাবেই মিটিয়ে নিতে পারি। যেমন নিয়মিত নিদ্রা, ঠিক মতন সুষম আহার গ্রহণ, ফাস্ট ফুড বেশি না খাওয়া, ওজন কমানো, টেনশনের লাইফ, স্ট্রেস লাইফ থেকে নিজেকে বিরত রাখা, এবং ছেলেদের ক্ষেত্রে পোলট্রির ডিম এবং পোলট্রির মাংস না খাওয়া এবং অত্যধিক গরমে কাজ না করা, এই সকল প্রবলেম থাকলে এবং মাসিকের কিছু প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করা, এইগুলো হচ্ছে ঘরোয়াভাবে আমি বলবো যেসব ট্রিটমেন্ট ফল দেয়। 2 নম্বর হচ্ছে যে বাকিটা
চিকিৎসকের পরামর্শ নেওয়া, বেশ কিছু ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশন এবং চিকিৎসা করলে 50% ক্ষেত্রে প্রেগনেন্সি এসে যায়। বাকিটা IUI, IVF এইসব পদ্ধতি অবলম্বন করলে আরও বেশ কিছু প্রবলেম কাটানো যেতে পারে। তো সব সূত্র আমরা দেখেছি 80% ক্ষেত্রে ইনফার্টিলিটির প্রবলেম ঠিক করে দেওয়া যায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যদি সে ঠিক মতন টাইমে ঠিক মতনভাবে চিকিৎসা নিতে পারে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে ইনফার্টিলিটি হলে সামাজিক কিছু ট্যাবু আছে। সেই ট্যাবু মানে হচ্ছে বিভিন্ন লোকে তাকে বিভিন্নভাবে তাকে ব্যঙ্গোক্তি করে। সেই ব্যঙ্গোক্তির জন্যে সে টেনশান করে, তার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসটা সক্রিয় হয়, লিম্বিক সিস্টেম সক্রিয় হয়, তার ফলে স্প্যাজম হয়। এই স্প্যাজমের জন্যে টিউবটা টেম্পোরারি বন্ধ হয়ে যায়। সেটাও তাদের কাউন্সেলিং করলে এবং তাদের বোঝালে এই প্রবলেমটাও সলভ হতে পারে। সে জানেই না যে কিভাবে স্বামীর সঙ্গে থাকলে বাচ্চা আসবে। এটা আমি অনেক সময় দেখেছি, ঠিক মতন ভাবে এক্সপোজারের অভাবে বাচ্চা আসছে না। তখন তাকে আমরা কাউন্সিলিং করলে, ঠিক মতন পজিশনিংটা দেখিয়ে দিলে অনেক সময় বাচ্চা এসে যায়। কিংবা দেখা যায় যে তার ইন্ট্রয়েটাসটা খুব ছোট, সেই ইন্ট্রয়েটাসটা আমরা ফেন্টনস অপারেশন করে ছোট্ট একটা অপারেশন করে বাড়িয়ে দিলেই হয়তো প্রেগনেন্সি চলে এলো। এরকম আমি আমার ডাক্তারি জীবনে অনেকগুলো পেয়েছি। 3 নম্বর হলো যে বলে কি না স্যার মেলামেশার পর সমস্ত জিনিসটা বেরিয়ে চলে আসছে, এটাকে লাইকোসেমিনিস বলছে। এর জন্য কিন্তু অনেক সময় প্রেগনেন্সি না আসতে পারে, বিশেষ করে যাদের ইউটারাসটা রেট্রোভার্টেড। তো সেসব ক্ষেত্রে আমরা বলি যে তাদের পজিশনটা দেখিয়ে দিই যে কীভাবে মেলামেশার সঙ্গে সঙ্গে হাঁটুটা মুড়ে হাত দিয়ে ধরে তার কোমরের তলায় একটা তাকিয়া দিলে একটু উঁচু করে ধরলে সেটা লাইকোসেমিনিসটা অনেকটা কম হয়। এইটা করলেই আমি দেখেছি যে অনেক সময় প্রেগনেন্সি চলে আসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম আমি, যে তার নিজের মেয়েরাই মেয়েদের বলে শত্রু। তো তার নিজের দেখেছি শাশুড়ি, তার নিজের ননদ তাদের খোঁটা দেয় যে তুই বন্ধা, তার জন্য সে ভয় পেয়ে যায়, সে আরও বেশি তার স্প্যাজম হয়, আরও বেশি তার টেনশন বাড়ে, ফলে আপনার থেকে প্রেগনেন্সি আসতে চায় না। 2 নম্বর যে তার বিয়ে হলো, তার বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে, তার ভাই বোনেদের বিয়ে হচ্ছে, বাচ্চা এসে যাচ্ছে, আমার বাচ্চা আসছে না। এই যে টেনশন, এর জন্য তাদের অনেক সময় লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে স্প্যাজম হয়ে বাচ্চা আসে না। এসব ক্ষেত্রে আমি দেখেছি, আমার একটা এরকম এক্সপিরিয়েন্স আছে। আমি বলেছিলাম তাদের চিকিৎসা করে 2 বছর ধরে কিছু লাভ হচ্ছে না। আমি তাদের শুধু বললাম, একটা ভিটামিন দিলাম, দিয়ে বললাম যে তোমরা দীঘা বেড়াতে চলে যাও। ঠিক যে টাইমটা মানে মাসিকের 10 দিন পর থেকে যে মেন টাইমটা তৈরি হয় বাচ্চা আসার টাইম, সেই সময়টা তোমার দীঘা বেড়াতে চলে যাও 4-5 দিন। ও বাবা, দীঘা বেড়াতে গেল, তার 2 মাস পরেই আমার কাছে এসে বললো স্যার প্রেগনেন্সি এসে গেছে। তার মানে কি, সে টেনশন লেস হয়েছিল সেই সময়তে এবং তার জন্যে তার প্রেগনেন্সি চলে এলো। এবং আমি শুধু বলবো চিন্তা না করে ঘরোয়াভাবে ঠিক মতন খাবার সুষম আহার গ্রহণ করে ঠিক মতন ঘুমটা নিলে এবং সময় মতন যদি চিকিৎসকের কাছে আসে এবং ট্রিটমেন্ট করে, তাহলে 80% ক্ষেত্রে বন্ধ্যাত্ব থেকে মেয়েরা বাঁচতে পারে। ইউজুয়ালি খুব বেশি দিন বাচ্চা আটকাবার জন্যে পিল খেলে একটা পার্সিয়ান ওভারিয়ান ফেলিওর হওয়ার চান্স থাকে, সেটা চিকিৎসা করে সারে। কিন্তু আমি বলি প্রথম প্রেগনেন্সি যদি তোমরা স্পেসিং চাও তাহলে তোমরা কন্ডোম ইউজ করো। সেকেন্ড প্রেগনেন্সি থেকে তোমরা
ওই ট্যাবলেট, সোকল ট্যাবলেট ইউজ করো কি ইঞ্জেকশন ইউজ করো। প্রথম প্রেগনেন্সি স্পেসিফিকের জন্যে আমি ওভারিয়ান এই যে সিসিপি মানে যেগুলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা আমি খেতে বারণই করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।